হন্টিং অ্যাট লাইন পার্ট 27 চ্যাপ্টার 21 দ্য ম্যানিপুলেটর। আমি রেগে আছি। ছোটবেলায় নানি এক ভয়ানক স্বাদের স্টু বানাতেন। সেই স্টুর গন্ধ ছিল যেন ডাস্টবিনে আগুন লেগেছে, আর স্বাদ ছিল আরও খারাপ। এখন আমার মেজাজও ঠিক সেই স্টুর মতোই বাজে। আমি ওর নামও জানি না। আমি হাত দিয়ে মুখ ঢেকে গজগজ করি। দায় আসার পর থেকে হাতগুলো আমার মুখ থেকে সরছেই না। ওকে স্বীকার করেছি যে সে আবার জোর করে ঢুকে পড়েছিল, তবে আসল ঘটনাটা এখনো বলিনি। সাহস পাইনি। দায়া ধৈর্য ধরে অপেক্ষা করছে, বুঝতে পারছে আমি কিছু লুকাচ্ছি, কিছু ভয়ঙ্কর আর লজ্জার, যা আমি থামাতে পারছি না মনে করতে। তুমি ওর সাথে কিছু করেছো তাই না? দায়া শান্তভাবে বলে। আমার চোখ বড় হয়ে যায়। আমি হাত সরিয়ে ওর দিকে রেগে তাকাই। না, আমি ওর সাথে কিছু করিনি। আমি গর্জে উঠি যেন অসম্ভব কিছু বলছে, আর আমি সেটা করতে একদমই কাছাকাছি যাইনি। আমার গাল লাল হয়ে ওঠে আর বাম চোখটা কাঁপে। মৃত্যু। দায়া জানে এটাই আমার সত্যি বলার চিহ্ন। তুমি করেছো? ও চিৎকার করে। চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখ বড় হয়ে যায়। করিনি, সত্যি করিনি। আমি তাড়াতাড়ি বলি, ওর হাত ধরে ফেলি। কিন্তু কিছু একটা হয়েছিল। দায়া দীর্ঘশ্বাস ছেড়ে আবার চেয়ারে বসে পড়ে। রান্নাঘরের আইল্যান্ডের পাশে সরে গিয়ে মার্গারিটা হাতে নেয়। মুখে আতঙ্কের ছাপ নিয়ে বড় বড় করে 2 চুমুক খায়। তুমি ওর কাছে গিয়েছিলে। ও আন্দাজ করে নাকের রিং নিয়ে খেলা করতে করতে। ওর কথায় মাথায় যে দৃশ্যগুলো ভেসে ওঠে তাতে আমার রক্তচাপ বেড়ে যায়। আমি ঠোঁট কামড়ে মাথা নাড়ি। চোখে অপরাধের স্পষ্ট ছাপ। তাহলে ও তোমায় করেছে? আমি চুপ করে থাকি। চোখে অপরাধবোধ জ্বলজ্বল করে। দায়ের মুখ হা হয়ে যায়, চোখ গোল হয়ে ওঠে। মাগি, কি হলো এটা? ও চিৎকার করে কাছে এসে চোখে চোখ রেখে বলে, এটা কি সম্মতিতে হয়েছিল? এখানে আমি আটকে যাই, কারণ সেটা সম্মতিতে ছিল না। কিন্তু ও যদি তখন থামতো না, যদিও আমার সাথে কিছু করতো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি ওকে থামাতাম কি না, অথবা থামাতে চাইতাম কি না। তবু আমি মাথা নাড়ি না বলতে। দায়ের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। ওর ঠোঁট বেঁকিয়ে যায়। আমি ওর দিকে পিছিয়ে যাই। ওকে একটু ভয়ও লাগে। আমি ওর হাতে হাত রাখি। দায়া, এটা মানে প্রথমে সম্মতিতে ছিল না। শেষে কথাগুলো প্রশ্নের মতো শোনায়। স্বীকার করতে লজ্জা লাগে। ও চোখ মেলে তাকায়। প্রথমে মানে কি? ও এত ভালো ছিল যে তোমার মন বদলে গেল? আমি মুখ ঢেকে ফেলি, কিন্তু ও জোর করে হাত সরিয়ে নেয়। প্রায় নাক মুঠো করে মুখোমুখি হয়। তোমার চোখগুলো সুন্দর। আমি বলি, সব বল মাগি। ও গর্জে ওঠে। আমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলি। ও আমার আত্মা খেয়ে নিয়েছে দায়া। আমি মনে করি না ওটা এখনো ফেরত পেয়েছি। দায়া পেছনে সরে যায়, চোখে অবাক দৃষ্টি। আমি জানি তুমি আমাকে বিচার করতে পারো। আমিও নিজেকে বিচার করছি। আমি দুঃখিত গলায় বলি। ওর মার্গারিটা টেনে নিয়ে শেষ করে ফেলি। আমারটা তো অনেক আগেই শেষ। বেবি গার্ল, আমি তোমাকে বিচার করছি না, কিন্তু ঠিক বুঝতে দাও তো। তুমি ওকে টেক্সট করে আগলে নিলে, কারণ তুমি নিজেকে সাহসী মনে করছিলে। তারপরও কথা রাখতে ঢুকে পড়লো, তোমাকে বেঁধে ফেললো। প্রথমে তুমি ভয় পেলে, কিন্তু শেষমেশ ওর মুখের উপর বসে পড়লে। ও ধীরে ধীরে সংক্ষেপে বলে। ওর চোখে বিভ্রান্তি, বিস্ময়, আগ্রহ দেখা যায়, কিন্তু কোনো বিচার নেই, কারণ আমি ওকে বন্দুকের ঘটনার কথা বলিনি। ওটা কখনো বলতেও পারবো না। প্রায় তাই। ও চোখ সরিয়ে না নিয়েই টেকিলা নিয়ে 2 গ্লাসে ঢালে। আমাদের দুজনার খালি গ্লাসে একসাথে শট নেই। মুখ বিকৃত করে ফেলি, তারপর একে অপরের দিকে তাকিয়ে থাকি। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি গর্জন করি, দায়া, আমি জানি না কি করব। ও আমাকে আঘাত করেনি, কিন্তু করেছে। ও জোর করেছিল, কিন্তু ও চাইলে আমি ওকে আটকাতাম না। আমি এতটা বিভ্রান্ত, খারাপ আর নোংরা লাগছে, কিন্তু তখন সেটা। আমি অনেকটা গর্জন করে থামি। এবার মাথা ঠেকিয়ে দেই গ্রানাইট কাউন্টার টপে। ভালো লেগেছিল? ও বলে, অসাধারণ, দারুণ, সব কিছু। আমি স্বীকার করি, জীবনে কখনো এত তীব্রভাবে আমার হয়নি। দাম। ও নিঃশ্বাস নিয়ে বলে, তারপর থেকে ও যোগাযোগ করেছে? আমি মাথা তুলে কপালে ভাঁজ ফেলে বলি, হ্যাঁ। ও বলেছে ও চায় না আমি মিথ্যার প্রেমে পড়ি। ও বলেছে ও নিজেকে যেমন আছে তেমন দেখাচ্ছে,
কিন্তু ও মনে করে আমি ওর প্রেমে পড়ব, এটা প্রমাণ করে ও কতটা পাগল। এটা অদ্ভুতভাবে মিষ্টি, কিন্তু সত্যিই খারাপ। ওর মাথায় সমস্যা আছে, তবে কাটা হাতের ঘটনা থেকে আমরা সেটা জানতামই। আমি হেসে ফেলি, হ্যাঁ ঠিক তাই। দায়া জিজ্ঞেস করে, তুমি ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছো? আমি মাথা নাড়ি, হ্যাঁ। ও সব সময়ের মতো নায়কগিরি করে বলেছে চিন্তা করতে হবে না, ও সব সামলাবে। আমি চোখ ঘুরি, কিন্তু আসলে আমি খুশি। আমার ছাইকে অন্তত এইটুকু ভরসা করা যায় যে প্রয়োজনে কাউকে ধ্বংস করে দেবে। আমি জিজির জার্নাল টেনে নেই। আচ্ছা, এবার দয়া করে নানির মায়ের রহস্য সমাধানে মন দাও। দায়া সঙ্গে সঙ্গে ল্যাপটপ হাতে লাগায়, দ্রুত টাইপ করতে থাকে। জিজির মৃত্যুর সময় প্রায় 5টা 5 মিনিট ধরে হয়েছিল। তোমার গ্র্যান্ডফাদার নাকি তখন দোকানে গিয়েছিল, ফিরে এসে মৃতদেহ পেয়েছিল। কিছু সাক্ষী বলেছে ওকে 5টা 35 মিনিটে দোকানে দেখেছে, কিন্তু ও দোকানে ঢুকেছিল নাকি বের হচ্ছিল সেটা বলেনি। আমি মাথার নাড়ি। শেষের দিকে ডায়েরি এন্ট্রিতে জিজি আতঙ্কিতে লিখেছিল ও আসছে, কিন্তু ওকে তা বলেনি। রোনালদো না? দায়াত কাজ ঝাঁকায়, কিন্তু ডায়েরিতে তো জিজি লিখেছিল জন আগ্রাসী হয়ে উঠেছিল এবং জিজি তাকে ছেড়ে দেবে বলেছিল, তাই না? আমি ভ্রু কুঁচকাই, হ্যাঁ, কিন্তু ও জিজিকে মারবে বলে মনে করি না। ও জিজিকে খুব ভালোবাসতো। স্টকারও তো জিজিকে ভালোবাসতো। দায়া আমার হাতে হাত রাখে। অ্যাডি, আমি তোমায় ভালোবাসি তাই এই কথাটা বলছি। তুমি কি রোনালদোকে খুনি প্রমাণ করতে চাইছো, যাতে নিজের স্টকারকে ঘৃণা করার কারণ পেতে পারো? আমি হাত সরিয়ে চোখ নামিয়ে নিই। আমাকে ওকে ঘৃণা করার কারণ খুঁজতে হবে না, আমি গর্জন করে বলি। দায়া ভ্রু তোলে। আমি মাথা চুলকাই, কারণ ও একদম ভুলও বলে না। আমি চাই স্টকারকে ভালোবাসা যেন অসম্ভব হয়, কিন্তু আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। ও বলেছিল সাধারণভাবে আসলে আমি ওর প্রেমে পড়তাম। ও ভুল বলেনি, তবু আমি ওকে ভালোবাসতে পারি না। আমি ওর সাথে কখনোই কিছু করব না। সেই রাতে যা হয়েছিল সেটা শুধুমাত্র এক্সাইটমেন্টে হয়েছিল, অন্য কিচ্ছু না। এ কারণেই জিজির জন্য ন্যায় চাই। আমি শান্তভাবে বলি। দায়া নরম চোখে তাকায়। আমাকে কোনোদিন বিচার করে না। আমি কখনো জিজিকে দেখিনি, কিন্তু নানি ওকে অনেক ভালোবাসতো। আমি জিজির জন্য ন্যায় চাই, নানির জন্যও। এতে দায়া সন্তুষ্ট হয়। ভালো, কারণ আমি 40 দশকের সিয়াটলের এক ক্রাইম ফ্যামিলির খোঁজ পেয়েছি। আমি ঝুঁকে স্ক্রিনের দিকে তাকাই। তখন সালভ্যাটোরে পরিবার রাজত্ব করত। বস ছিল অ্যাঞ্জেলো স্যালভাটোর। ও 5জন লোকের ছবি দেখায়। মাঝের জন ক্লাসিক ইতালিয়ান মাফিয়া বসের মতো। চারপাশে ওর 4 ছেলে, ওদের 2জন মিলিটারি ইউনিফর্ম পরা। ওরা ওর 4 ছেলে, তবে ওরা গুরুত্বপূর্ণ নয়। পেছনে তাকাও। ছবির পেছনে এক ভদ্রলোক স্যুট আর টপ হ্যাট পরে দূরে তাকিয়ে আছে। এটাই একমাত্র ছবি, তবে আমার মনে হয় এটা রোনালদো হতে পারে। আমি স্ক্রিনের দিকে চেয়ে থাকি। যে কোনো পুরুষ 40 দশকে স্যুট আর হ্যাট পরতে পারে, কিন্তু তার মধ্যে কিছু আলাদা। তুমি দেখেছো? দায় উত্তেজিত স্বরে বলে। ওর চোখে কালশিটে, ঠোঁট ফাটা। আমি লক্ষ্য করি অ্যাঞ্জেলোর হাতও ফাটা। আমরা একে অপরের দিকে তাকাই, একই উত্তেজনা আমাদের চোখে। ছবির তারিখ কি জানো? দায়া হাসে। আমার চোখ বড় হয়ে যায়। বলে দাও। সেপ্টেম্বর 22, 1944। ঠিক 4 দিন পর যখন জিজি লিখেছিল রোনালদো আহত অবস্থায় এসেছিল। আমার মুখ হা হয়ে যায়। আমি ছবির দিকে তাকাই। হয়তো এই লোকই জিজির স্টকার আর ওর খুনি। আমি মাতাল। অবশেষে আমি আরও 2 গ্লাস মার্গারিটা খেয়ে ফেলেছি। আর দায়ের উজ্জ্বল বুদ্ধি হলো আরও টেকিলা শট খাওয়ার। আমার দুনিয়া ঘুরছে। যখন আমি সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি, পেছনে হাসতে থাকা দায়া আমাকে ফলো করছে। আমরা দুজনেই হামাগুড়ি দিচ্ছি। হাত দিয়ে মেঝে ধরে রাখছি যাতে পড়ে না যাই। বিশ, তুমি আমাকে এত খাওয়ালে কেন? আমি হাসতে হাসতে বলি। যখন প্রায় পাশের দিকে পড়ে যাচ্ছি, আমার মনে হয়েছিল এটা একদম প্রপার হবে, যেহেতু আমরা খুনের তদন্ত করছি। ও তোতলায় হাসতে হাসতে গলা কাঁপে। আমি নাক দিয়ে হেসে ফেলি। দৃষ্টি এখনো ঘুরপাক খাচ্ছে। আমি ওকে গেস্ট রুমে নিয়ে যাই, বিছানায় শুয়ে দেই। যদিও খুব একটা সাহায্য হয় না, কারণ ওর জিন্স খুলিয়ে দিতে গিয়ে দুবার আমাদের দুজনকে মেঝেতে ফেলে দেই। তোর জিন্স কিভাবে খুলবি? ও আমার প্যান্টের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। আমি হাত নাড়ি। আমার স্টকার খুলে দিবে। আমি রিটোর দেই,
ও চোখ বড় বড় করে তাকায়, মুখে হাসি। যদিও তোর মধ্যে পিন ঢোকায় রেকর্ড করে রাখিস, আমি পরে দেখতে চাই। এই মুহূর্তে আমার স্টকারের সাথে কিছু করার আইডিয়াটা ভীষণ হাস্যকর মনে হচ্ছে। পরে হয়তো দুজনেই এই নিয়ে আফসোস করব, যদি মনে থাকে তখন। আমরা স্কুল গার্লদের মতো হেসে উঠি। ওর হাসি আমাকে রুম থেকে বের হওয়া পর্যন্ত ফলো করে। আমি দেওয়ালে হেলে পড়তে পড়তে নিজের রুমে ঢুকে যাই। জিন্স খোলার কোনো চেষ্টাই করি না, এমনিতেই বিছানায় পড়ে যাই। কম্বল আর সব কিছুর ওপরে আরও কয়েক সেকেন্ডের মধ্যে অচেতন হয়ে যাই। গালের ওপর চামড়ার ছোঁয়া পেয়ে আমার ঘুম ভাঙে। আমি গড়গড় করে উঠি, দুনিয়া এখনও ঘুরছে। চোখ খুলে দেখি আমার ছায়া বিছানার পাশে দাঁড়িয়ে আমার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছে। ও গ্রেট! আমি গুড়মুড়ত করি, তুমি এসে পড়েছ? লিটল মাউস, তুমি কি মাতাল? অবভিয়াস, জিজ্ঞেস করার কি দরকার? আমি বিড়বিড় করি, মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়া লালা টেনে নেই। এখনো এতটাই মাতাল যে লজ্জা লাগছে না? কাঁপতে কাঁপতে উঠে বসি, রুমের চারপাশে তাকাই। লাইট এখনো জ্বালানো, মনে হয় আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর আমার স্টোকারকে আলোতে দেখা খুব অস্বস্তিকর। আলোতে ওকে বেশি বাস্তব লাগে, আর সেটা আমি পছন্দ করি না। লাইট বন্ধ করো, আমি আদেশ দেই। ওর চোখে চোখ ফেলি না। আমি বেশি পছন্দ করি যখন ওর মুখের ছায়া কেবল দেখতে পাই। ও ঘুরে গিয়ে লাইট বন্ধ করে দেয়। আমি এতটাই অবাক হই যে প্রায় আরেকটা আদেশ দিয়ে ফেলতাম ও কি করে দেখার জন্য। আবারও অন্ধকারে লুকিয়ে যায় ও। যখন ও রুমের মধ্যে হাঁটে, অন্ধকার যেন ওর সাথে লেপ্টে থাকে। ওই অন্ধকার। আমি ঠিক বুঝতে পারি না আমাকে বেশি কি ভয় দেখায়, অন্ধকারের মধ্যে থাকে ও, না আলোতে থাকা ও। আমাকে জিন্স খুলতে হবে, আমি ধরে নিচ্ছি তুমি দেখবে, তাই না? এখন আমার মধ্যে যে সাহসের বন্যা বইছে তা পুরোটাই অ্যালকোহলের জন্য। কোনো ফলাফল নিয়ে ভাবছি না, ওর হুমকির কথাও মনে নেই। এমনকি যেই ভয়টা সবসময় থাকতো সেটাও এখন চাপা পড়ে গেছে। এখন মনে হচ্ছে আমি যে কোনো কিছু বলতে পারি, যে কোনো কিছু করতে পারি। যেন মাতাল থাকা আমাকে আরও বর্ম দিয়ে দিয়েছে, যদিও বাস্তবে এটা আমাকে আরও বেশি দুর্বল করে তুলেছে। ও দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, হাত ক্রস করে আমাকে দেখতে থাকে যখন আমি জিন্সের বোতাম খুলি আর ধীরে ধীরে পায়ের নিচে নামাই। শোনো, আমি শুরু করি। প্যান্টের পা ফুটোর মধ্যে থেকে বের করার সময় হোঁচট খাই। কে এই স্কিনি জিন্স আবিষ্কার করেছে, আর আমি কেন পড়েছি? আমি তোমার নাম পর্যন্ত জানি না। তুমি কোনোদিন জিজ্ঞেস করনি? ও উত্তর দেয়। এখন জিজ্ঞেস করছি, কিটি ক্যাট। অবশেষে পা বের করে নেই আর বিজয়ের হাসি দেই। এক পা শেষ, আরেকটা বাকি। শোনো, আমি আবার বলি। ওর মুখ খোলার আগেই, তোমাকে কিটি ক্যাট বলে ডাকতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু যখন তুমি সেটা চিৎকার করে বলবে তখন কিন্তু সেটা তেমন ভালো শোনাবে না। ও ঠাট্টা করে, গলা আগের চেয়ে কাছ থেকে শোনা যায়। আমি দেখেও দরজার থেকে সরে এসেছে। অন্ধকারের মধ্যে ওর অবয়ব এগিয়ে আসছে। আমি নাক দিয়ে হেসে উঠি। তুমি তাই ভাবো? আমি বাজি রাখি সেটা খুব ভালো শোনাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দেই। ওর পুরো শরীর যেন পাথর হয়ে যায়, আর এতে আমি আরও সাহস পাই। অন্য পা থেকে প্যান্ট খুলে ফেলি, এবারটা তুলনায় সহজে। তারপর আমি বিছানার ওপরে উঠে যাই, গায়ে শুধু টি শার্ট। ও আমার পেছনের ভিউ পাই, কিন্তু সেটা এখন আমার চিন্তার বিষয় না। আমি একটা বালিশ টেনে নেই আর সেটার উপর চড়ে বসি। অ্যাডি! ও গর্জে ওঠে, সাবধান করে। ওর গলার সেই গভীর কম্পন আমার মাঝে ভিজে ভাব নিয়ে আসে। ওর গলার আওয়াজে আমার শরীরে শারীরিক প্রতিক্রিয়া হয়। এটা অন্যায়, কিন্তু এখন মনে হয় এটা আমার পক্ষে কাজ করছে। আমি বালিশের ওপর ঘষি, মাথা পেছনে ফেলে মুচকি স্বরে বলি, কিটি ক্যাট। আমি চিৎকার করে উঠি যখন চোখের কোণ দিয়ে দেখি ওর হাত আমার দিকে ছুটে আসছে। অ্যালকোহল আমার সব রিফ্লেক্স মুছে দিয়েছে, তাই যখনও আমার চুল টেনে ধরে আমি কিছুই করতে পারি না। আমার পিঠ বাঁকা হয়ে যায় যখনও আমার মাথা পেছনে টেনে ধরে। ওর সেই সুন্দর দাগওয়ালা মুখ আমার উপরে নেমে আসে, সেই অভিশপ্ত ইন ইয়াং চোখ, ঘন চোখের পাপড়িতে ঢাকা। ও ভয়ঙ্করভাবে সুন্দর, আর এখন ও রেগে আছে। কি? আমি নিরীহ মুখে নিঃশ্বাস ফেলে বলি। ও নিচে নেমে আসে আর নরমভাবে ওর ঠোঁট আমার ঠোঁটে ছুঁয়ে দেয়। যেখানে আমাদের ঠোঁট ছুঁয়েছে সেখান থেকে বিদ্যুৎ খেলে যায়। আমি হঠাৎ শ্বাস টেনে নেই। ওর স্পর্শে আমার শরীরে যে প্রতিক্রিয়া হচ্ছে তাতে আতঙ্কিত হই। জ্যাড! ও ফিসফিস করে আমার ঠোঁটে ঠোঁট রেখে।
এটাই একমাত্র নাম যা এখন থেকে তোমার মুখ থেকে বের হবে। বিশেষ করে যখন তুমি আমার কাছে আসবে তখন তুমি আমাকে গড বলে ডাকবে। আমার ফুসফুসে সব অক্সিজেন উবে যায়, যদিও আমার আত্মা ফেরত দিত সেটা আবার হারিয়ে যেত। আমার মনে হয় লুসিফার নামটা তোমার জন্য ভালো হবে। আমি ফিসফিস করে বলি, ঠোঁট ওর ঠোঁটে লেগে গিয়ে। ওর মুখে পাপময় হাসি ফুটে ওঠে। সাদা দাঁত 1 সেকেন্ডের জন্য দেখা যায়। সেই 1 সেকেন্ডেই মাতাল মগজে মনে পড়ে যায় এখন আমার মুখের সামনে থাকা মানুষটা খুবই বিপজ্জনক। এখন ওকে সরিয়ে দিতে হবে। আমি আরেকটু পেছনে হেলি, মুখ ওর থেকে দূরে সরাই। আবারও আমাকে আক্রমণ করতে চাচ্ছ? এবার কি জোর করে তুমি আমার কাছে আসবে? আমি ওর দিকে ঘৃণা করা চোখে দৃষ্টিতে বলি। ভাবছিলাম ও মনোযোগ দিয়ে বলে, আজ রাতে তোমার মুখেই আমি নিজেকে দেখতে পাবো এবং আমার দেখতে ভালো লাগতো। কিন্তু তারপর একটা কিন্তু আসে, আর মাতাল অবস্থায় আমি প্রায় অপমানিত বোধ করি। আমি ভ্রু উঁচু করি, কিন্তু এর মতো ভয়ানক লাগে না। কিন্তু তুমি এখনো মাতাল, আর তোমার গলায় আমার স্পর্শ ছোঁয়ার সাথে সাথেই তুমি বমি করে দিবে। এবার সত্যি সত্যি আমি অপমানিত হই। আমার মুখ হা হয়ে যায়। আমি করলাম না, তুমি একটা গাধা। আমি ওর থেকে সরে যেতে চাই, কিন্তু ও চুল টেনে ধরে আমাকে আটকে রাখে। সর্বদা জোর করে। কেউ কিভাবে এই মানুষটাকে ভালোবাসতে পারে? ও অন্ধকারে হেসে ওঠে এক নির্মম হাসি, কিন্তু সেই হাসিতে ওর মুখ শয়তানের রূপ নেয়। হ্যান্ডসাম অথচ নিষ্ঠুর। তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি চাও? ও ঠাট্টা করে, চোখ চাঁদের আলোতে চকচক করে। আমি ওর দিকে চোখ কুঁচকে তাকাই। কখনো না, জানো, তুমি ঠিকই বলেছিলে। আমি বমি করে দিতাম, কিন্তু সেটা তোমার জন্য নয়, বরং সেটা দেখে আমি এতটাই ঘৃণিত হতাম যে আমার মুখ দিয়ে ঝাঁঝালো শব্দ বেরিয়ে আসে কোনো রকম ফিল্টার ছাড়া। ভয় চাপা পড়ে গেছে, তাই মুখে কোনো রাশ নেই। ও ভ্রু উঁচু করে তাকায়, আর আমার মুখে শুকিয়ে যায়। শালা, ওর ভ্রু উঁচু করাটা এত ভয়ঙ্কর লাগে কেন? ও আমার দিকে তাকিয়ে থাকে, আমি নিঃশ্বাস আটকে থাকি। ওর ছেড়ে যাওয়ার, আমার মেরে ফেলার, আঘাত করার জন্য অপেক্ষা করি। যখন ওর আরেকটা হাত জিপারে যায় আর ধীরে ধীরে নামাতে থাকে, তখন আমি বুঝি আমি বিপদে পড়েছি। তুমি মুখ বন্ধ রাখতে পারলে না এডি। তুমি এত সাহসী হতে চাও না? তাহলে এখন দেখো বুদ্ধিমান মুখের ফল কি হয়। তুমি ঠিকই আমার সব কিছু গিলে খাবে, যেমন একটা খারাপ মেয়ে খায়, আর তুমি পছন্দ করলে কি না আমি পাত্তাই দিব না। ও হঠাৎ করে আমার মুখ ছেড়ে দেয়, কিন্তু যেই হাতটা আমার চুলে জড়ানো ছিল সেটা টেনে আগের জায়গায় নিয়ে আসে। আমি ঝাপসা চোখে ওর দিকে রাগে তাকাই, কিন্তু সেটা ওকে আরও উস্কে দেয়। ও দ্রুত কঠিন টানে নিজেকে আনন্দ দিতে থাকে। বেশি সময় লাগে না, ও আবার গর্জন করতে থাকে। গলার শিরাগুলো ফুলে ওঠে। আমার নাম কি? ও গর্জায়। কিটি। ও হঠাৎ নিজেকে ছেড়ে দিয়ে আমার গালে একটা চড় মারে। ব্যথা লাগে, কিন্তু তেমন ক্ষতি হয়নি। আমি দাঁতে দাঁত চেপে বলি, জেড। ও তীব্র শ্বাস নেয়। মুখ খোলো লিটিল মাউস, এখনই। আমি বুক না খোলায় ও আবার নিজের আমার গালে আঘাত করে, এবার আগের চেয়ে জোরে। আমি ওর এই চড় মারা নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, ভেতরে ক্রোধ জ্বলতে থাকে। আমি ওকে কামড়ে ধরি। তুমি আসলে এখন আমাকে পরীক্ষা করতে চাও? ও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে অভিশপ্ত ভ্রু উঁচু করে ভারী শ্বাস নেয়। ওর ইং ইয়াং চোখে কামনা চকচক করে। আর ও যতই আমাকে শাস্তি দিক, তবুও এমনভাবে তাকায় যেন আমি ওর দামি রত্ন। অবশেষে আমি মুখ খুলি, চোখে ঘৃণা ছড়িয়ে দিয়ে। অপু পাপময় হাসি দিয়ে বলে, এখন আমাকে ধন্যবাদ দাও। আমি পাথরের মতো শক্ত হয়ে যাই, রাগে গা পুড়ে যায়। ও কি চাইছে? তুমি আমাকে ধন্যবাদ দাও কারণ আমি তোমাকে আমার সব কিছু দিচ্ছি, অ্যাডলাইন। ওর কণ্ঠে অন্ধকার এক শীতলতা নামে। আমি ভয়ের সঙ্গেও ওকে অস্বীকার করার সাহস খুঁজে পাই না। আমার মাথায় ভেসে ওঠে ওর বন্দুক মুখে ধরা, আমাকে বিছানায় বেঁধেও যা চাইছে তা নিয়ে নেওয়ার দৃশ্য। সেই ভয়ে আমার হাড়ে গেঁথে যায়। ধন্যবাদ, আমি ক্রুদ্ধ কণ্ঠে কেঁপে কেঁপে বলি। কথা শেষ হতেই ওর কাজ করতে থাকে। ওর গলা থেকে গভীর গর্জন বের হয়, যেটা সোজা আমার তলপেটে গিয়ে আঘাত করে। আমি লবঙ্গের মতো লবণাক্ত স্বাদ জিভে অনুভব করি। খুব ইচ্ছে করে ওর মুখে এগুলো ফিরিয়ে দিয়ে থুতু ফেলে দিই। ফাক, ভালো মেয়ে। ও নিঃশ্বাস ফেলে বলে। এর জবাবে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ওর কথায় আমার গা শিরশির করে ওঠে, আর ঘৃণা আরও বেড়ে যায়।
যখন শেষ ফোঁটা আমার ঠোঁটে পড়ে, ও আবার আমার মুখ চেপে ধরে, গাল চিপে ধরে, যাতে আমি এগুলো ওর মুখে ফিরিয়ে দিতে না পারি। গিলে ফেলো, ও আদেশ করে, কণ্ঠে হুমকির আঁচ। আমি গিলে ফেলি, কারণ কোনো উপায় নেই। ওগুলো আমার গলা দিয়ে নেমে যায়, সঙ্গে সঙ্গে আমার গলা দিয়ে বের হওয়ার কথা ছিল এমন হাজারটা অভিশাপ আটকে যায়। আমি তখনই থামি, অ্যালকোহলের ঘোর কেটে যায়, আর সেই মুহূর্তে আমি পুরোপুরি হুঁশে আসি। ও আমাকে এমনভাবে দেখতে থাকে যেন ও বুঝতে পারছে আমাকে খেতে চাইছে নাকি মারতে চাইছে। তুমি নিশ্চয়ই আমার জন্য ভিজে আছো, তাই না? তুমি গাধা, আমি ক্ষীণ অশ্রুভরা কণ্ঠে বলি। রেফারিং, এ যা হলো। দেখতে দাও লিটল মাউস। আমি ভ্রু কুঁচকে বিভ্রান্ত হয়ে তাকাই। তুমি নিজে আমাকে দেখাবে, ও নিজে মুখে বলে। আমি মুখ খুলে ওকে গালি দিতে যাই, কিন্তু আবার গাল চেপে ধরে আর একটা অশ্রু পড়ে যায়। তুমি কি এখনো শেখোনি মুখ বেশি চালালে কি হয়? আমার মুঠো শক্ত হয়ে যায়, আঙুলের গিরা সাদা হয়ে যায় চাপে। এই লোক ভাবে আমি ওর প্রেমে পড়ব। হাসতে ইচ্ছে করে ওর মুখের ওপর। না, আমি চাই ওর মুখে নিজের হাতে দাগ কেটে দেই, কেটে কেটে ওকে ভেতরের মতো বাইরেও কুৎসিত করে দেই। তবু আমি ওর কথা মতো করি। ও আমাকে যা যা করতে বলে আমি তাই করি। ও আমার সেই বিদ্রূপ বুঝে, কিন্তু একটু বিরক্ত হয় না। লজ্জায় আমার চোখে ঝাপসা হয়ে আসে, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করি না। ওর জন্য আমার কিছু নেই, শুধু বিষ ছাড়া। ও আমার হাত ধরে সেই আঙুল নিজের মুখে নিয়ে যায়। আমি ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু ওর কাছে আমি অসহায়। ওর উষ্ণ ভেজা ঠোঁট আমার আঙুলে চুষে নেয়। আমি দাঁত দিয়ে ফোঁস-ফোঁস করে নিঃশ্বাস ফেলি, সেই বিদ্যুৎ যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে। ওর চোখ উল্টে যায়, এমনভাবে চুষছে যেন জীবনের সেরা ললিপপ খাচ্ছে। আমার পেট কুঁচকে যায়, আমি লজ্জায় ডুবে যাচ্ছি। ও আমার আঙুল নিজের মুখ থেকে বের করে দেয়, আর আমার সর্বশক্তি দিয়ে নিজেকে ধরে রাখি। অবশেষে ও আমার চুল ছেড়ে দেয়, আমি দ্রুত ওর থেকে সরে যাই। ও আমার দিকে তাকায়, চাঁদের আলোয় ওর মুখের সামান্য অংশ দেখতে পায়, যা দেখে আমার মনে হয় ওকে মেরে ফেলি। ও আমাকে সেই প্রত্যাশিত দৃষ্টি দেয় না, ওর মুখ ফাঁকা, এমনভাবে যেন কিছুই হয়নি। আর এই জিনিসটাই সবচেয়ে খারাপ। সবচেয়ে মজার কথা জানো, ও নিচু স্বরে বলে, আজ রাতে আমি তোমাকে বিছানায় শুইয়ে দিয়ে রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেন ভুলে যাও না লিটল মাউস, আমি যদি পুরোপুরি তোমার হই, আমি ভালো মানুষ নই। ডায়েরি, সেপ্টেম্বর 27, 1945। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মনে হচ্ছে এখন দুনিয়াটা কিছুটা স্বস্তি পেয়েছে। সৈনিকেরা বাড়ি ফিরেছে, আর যদিও অনেকে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তবুও এর শেষ হয় আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু পার্সন্স ম্যানরে যুদ্ধ এখনও শেষ হয়নি। আজ রোনাল্ডো আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, যখন জন কাজের মধ্যে থাকবে আর সেরা স্কুলে থাকবে। বাড়ির বাইরে গিয়ে ঠান্ডা হাওয়া খাওয়া ভালো লাগবে। এর আগে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। সে আমাকে সুন্দর একটা পিকনিকে নিয়ে যাবে, তারপর সিনেমা দেখাতে নিয়ে যাবে। জনের বাড়তে থাকা আগ্রাসী আচরণের কারণে আমি বুঝতে পারছি না কিভাবে রোনাল্ডোকে বলবো। সাম্প্রতিক সময়ে আমি মাসে এক দুবারের বেশি তাকে দেখতে পারছি না। সে বলেছে তার কাজ খুব ডিমান্ডিং, আর আমি এখনও তাকে স্বীকার করিনি যে জনের সাথে আমার সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। আমি নিশ্চিত রোনাল্ডো খুশি হবে শুনে যে আমরা হয়তো বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছি। কিন্তু আমি ভয় পাচ্ছি, যখন আমি সব সত্যি স্বীকার করব, তখন সে কি করবে, কারণ জন কতটা রাগী সেটা সে জানে না। আমি আশা করি রোনাল্ডো রাগ নিয়ন্ত্রণে রাখতে পারবে। রোনাল্ডোর মেজাজ খারাপ হতে সময় লাগে না, হয়তো জনের চেয়েও দ্রুত।